তাহলে যোজন বিয়োজন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের জন্য। প্রত্যেক অধ্যায়ের সাথে এই যোজন বিয়োজনটা রিলেটেড। তোমরা যারা বীজগাণিতিক রাশি করেছো, ত্রিকোণমিতি করেছো, সেখানে তোমরা যোজন বিয়োজনের কাজ অবশ্যই পেয়েছো। বিভিন্ন অন্যান্য অধ্যায়ের মধ্যেও যোজন বিয়োজন আছে, তাইলে যোজন বিয়োজনের ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি দিদার। আজকে আমি তোমাদের জন্য অনেক স্টুডেন্টের জন্য একটা ঝামেলাপূর্ণ একটা অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। অনেকের কাছে এই অধ্যায়টা খুবই ঝামেলাপূর্ণ একটা অধ্যায়। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা এই অধ্যায়টা সহজ হওয়ার সত্ত্বেও তারা এই অধ্যায়ের মধ্যে ডিফিকাল্টিস ফেস করে, খুব জটিল মনে হয়। তাহলে এরকম সহজ একটা অধ্যায় যদি এত জটিলতার সাথে তোমরা করো তাহলে তো আর হলো না। এখন এই অধ্যায়টাকে সহজ করার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের নবম দশম শ্রেণীর 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত নিয়ে। এই বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে তোমাদের প্রায় সময় প্রশ্ন দেখা যায়। এটা এই অনুপাতের এই যে বেসিকটা আছে বা যে অঙ্ক আছে সেগুলো অষ্টম, নবম, দশম বরাবরই 3টা ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। শুধু অনুপাতটা সপ্তম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। যদিও অনুপাত ষষ্ঠ শ্রেণী থেকে আছে, তবে এত অ্যাডভান্স লেভেলের প্রয়োজন নেই। কিন্তু অনুপাত সমানুপাতটা সপ্তম শ্রেণীর জন্য প্রয়োজন। আর এগুলো সবগুলা যেই টপিক এখানে দেখতে পাচ্ছ, এই টপিক সবগুলা অষ্টম, নবম, দশম 3টা শ্রেণীর জন্য বরাবরই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে দেখা যাক কত সহজভাবে আমরা এগুলো করতে পারি। আজকের পর থেকে এই অনুপাত সমানুপাত নিয়ে তোমাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। তাহলে প্রথমে দেখা যাক অনুপাত। এখন অনুপাত কি জিনিস, অনুপাতের সংজ্ঞাটা একটু আগে আমরা সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমি নিজের মতো করে বুঝাই দিব। অনুপাতের সংজ্ঞাটা হচ্ছে যখন দুই বা ততোধিক সমজাতীয় রাশি একটি আরেকটির তুলনা নির্দেশ করে বা একটি অপরটির কত গুণ তা নির্দেশ করে, সেটাকে আমরা অনুপাত বলি। একটু আমি লেখার পর একটা বিশ্লেষণ করব, তখন একেবারে বুঝে যাবা অনুপাতের সংজ্ঞাটা কি। ও যখন দুই বা ততোধিক সমজাতীয় রাশি, খেয়াল রাখতে হবে সমজাতীয় রাশি একটি অপরটির তুলনা নির্দেশ করে বা একটি অপরটির কত গুণ তা নির্দেশ করে। একটি অপরটির কত গুণ নির্দেশ করে, তখন তাকে অনুপাত বলে। অনুপাত ইংরেজিতে যেটাকে আমরা রেশিও বলে জানি, অনুপাত রেশিও বলে। আচ্ছা, লাইনটা একটু বিশ্লেষণ করা যাক। এখন বললো যে দুই বা ততোধিক মানে একটা দিয়ে কখনোই অনুপাত প্রকাশ করা যায় না। জাস্ট একটা সিঙ্গেল নাম্বার বা একটা সিঙ্গেল ডিজিট দিয়ে অনুপাত বোঝানো যায় না। অনুপাত বোঝাইতে হলে মিনিমাম 2টা ডিজিট বা 2টা নাম্বার প্রয়োজন। মানে কিরকম বলতেছি, মনে করো আমি শুধু 5 লিখলাম, এই 5 দিয়ে কোনো অনুপাত নির্দেশ করবে না। অনুপাত নির্দেশ করার জন্য মিনিমাম 2টা লাগবে, 2টার চেয়ে বেশি লাগবে। মনে করো আমি 5 এবং 7 দিলাম, এবার এদের মাঝখানে একটা অনুপাত দিতে পারি আমরা। মানে একটা 5 গুণ আর একটা 7 গুণ, একটা 5 গুণ আর একটা 7 গুণ। আমি এখানে এভাবেও দিতে পারি, আমি এখানে 9ও দিতে পারি। তার মানে 2 বা ততোধিক, একটা, 2টা, 3টা, এখানে আরো একাধিক থাকতে পারে, আরো একাধিক হতে পারবে। এখন বললো সমজাতীয় রাশি। এখন স্যার সমজাতীয় রাশি মানে কি জিনিস? সমজাতীয় রাশি একেবারে সিম্পল বিষয়। যখন 2টা রাশি একই এককে থাকে তখন সেটাকে সমজাতীয় রাশি বলে। যেমন আমি বললাম যে বাবার বয়স মনে করো 25 ইয়ার্স, 25 বছর। ছেলের বয়স 7 মাস। এখন এরা কি একই এককে হলো, সমজাতীয় হয়নি। একটা বছর নির্দেশ করতেছে আর একটা মাস নির্দেশ করতেছে। এগুলা দিয়ে তুমি কখনো এভাবে অনুপাত বুঝাইতে পারবা না। ইটস টোটালি রং। অনুপাত বোঝানো যাবে না। কারণ কেন? এগুলো সমজাতীয় নয়। সমজাতীয় হইতে হইলে হয় মাসটাকে আমাকে বছরে পরিণত করতে হবে, অথবা বছরকে আমার মাসে পরিণত করার পর তারপরে আমরা এখানে অনুপাত হিসেবে লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন
অনুপাতের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কি প্রয়োজন, সমজাতীয় রাশি প্রয়োজন। এরা কি করে, একটি অপরটির কত গুণ নির্দেশ করে, কত গুণ নির্দেশ করে, তখন তাকে অনুপাত বলে। আচ্ছা, তাহলে এবার আমাদের কি কি লাগবে, প্রথমত অনুপাত হওয়ার জন্য 2 বা ততোধিক রাশি লাগবে এবং সেগুলা সমজাতীয় হতে হবে এবং একটা আরেকটার কত গুণ সেটা নির্দিষ্ট করে। এই জায়গার মধ্যে একটু কনফিউশন, তাই না, কত গুণ এটার মধ্যে। আচ্ছা, একটু বিশ্লেষণ করে দিই, ডোন্ট ওয়ারি। মনে করো আমি বললাম 5:7 আমি দিলাম, সাপোজ 5:7। আমি বললাম যে দুজন মানুষ, একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ থেকে একেবারে ক্লিয়ার হয়ে যাবে কত গুণ মানে কি বলতেছে এখানে, কত গুণ মানে কি বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে। মনে করো একজনের কাছে, তোমাদের সহজ বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ নিই, 120 টাকা রয়েছে। কত টাকা, 120 টাকা দুজনের কাছে। অথবা আমার 2 জন স্টুডেন্ট, আমি তাদের 120 টাকা ধরাই দিলাম, এদেরকে বললাম যে তোমরা 5:7 ভাগ করে নিবা। 5:7 মানে এনে যে একজন 5 টাকা আর একজন 7 টাকা, ওরকম নয়। আসলে কিরকম, সম্পূর্ণ টাকার মধ্যে যে 120 টাকা আমি তাদেরকে দিয়েছি, ওই 120 টাকার মধ্যে একজন পাবে 5 ভাগ আর একজন পাবে 7 ভাগ। মানে ওই যে কুরবানির মাংস ভাগ করে না, অথবা বিভিন্ন জিনিস ভাগ করে না, ওই ভাগের মধ্যে যে ভাগ বসায়, এরকম ভাগ প্রথম জনকে দিতে হবে যে 5 ভাগ, এর পরের জনকে দিতে হবে 7 ভাগ। তাহলে টোটাল কয় ভাগ করতে হবে, আমার টোটাল কয় বরাদ দিতে হবে, আমাকে টোটাল 12টা ভাগ করতে হবে। কাকে, 120 কে। 120 কে যদি আমি টোটাল, মনে করো আমার কাছে 120 টাকা আছে, এবারে এগুলাকে আমি 12 ভাগ করব। কেন 12 ভাগ, ওই যে আমি বলে দিছি একজনকে 5:7 আরেকজনকে 7:7। 5:7 মানে একজন 5 ভাগ পাবে, আরেকজন পাবে 7 ভাগ। স্যার এখানে আবার গুণ থেকে ভাগে কেন চলে গেলেন, আসতেছি, সেটাতেও আসতেছি। এখানে গুণ বলছে, আপনি ভাগ বলতেছেন। ভাগ মানে আমি ওই ভাগ বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি বরাদ্দ করা। তাহলে 120 টাকা দিছি আমি দুজনকে, একজনকে দিব 5 ভাগ 5 বরাত, আর একজনকে দিব 7 ভাগ বা 7 বরাত। তাহলে টোটাল আমার 120 কে কত বরাত করতে হবে, 12 ভাগ করতে হবে না। 12 ভাগ করলে 1 ভাগের মধ্যে 10 করে পড়ে, তাই না, 1 ভাগের মধ্যে 10 করে পড়ে। এই যে আমি 12 ভাগ করলাম, 12 বরাত করে দিলাম। এবার একে প্রথম জনকে কত বরাত দিব, 1 2 3 4 5 বরাত। আমি বললাম যে এই যে তুমি 5 বরাত নিয়ে যাও, 5 ভাগ নিয়ে যাও, কারণ আমি বলেছি যে 5 এবং 7 অনুপাতে নিয়ে যাও। 5 ভাগ দিলাম, আরেকজনকে দিতে হবে 7 ভাগ, 1 2 3 4 5 6 7, আরেকজনকে দিব 7 ভাগ। তার মানে এক ভাগের মধ্যে কত টাকা, 1 ভাগের মধ্যে 10 টাকা, সে কয় গুণ পেল, 5 গুণ পেল। আরেক ভাগের মধ্যে কত টাকা, 1 ভাগের মধ্যে 10 করে করে আরেকজন পেল কত গুণ, 7 গুণ। এই যে গুণ, বুঝতে পেরেছো এখানে এই জায়গাতে, আশা করি ক্লিয়ার। তাহলে অনুপাতের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, এই যে প্রথমে আমি যদি সামনাসামনি দাঁড়াই বা আমি যদি এদিকে মুখ হয়ে দাঁড়াই, ডান দিকে যেটা আসে, ডান দিকে যেটা আছে সেটাকে, বা আগে যেটা আছে এটাকে বল যে পূর্ব রাশি, আর এটাকে বলে উত্তর রাশি। এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। আচ্ছা, আশা করি অনুপাতটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি অনুপাত নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, আমি অনুপাতের একেবারে বিস্তারিত একটা ভিডিও দিয়েছি। আমার এই চ্যানেলের মধ্যে ঢুকলেই তোমরা সিরিয়ালের মধ্যে পেয়ে যাবা। আমার চ্যানেলে বেশি ভিডিও নাই, তারপরেও তোমরা আমাকে অনেক সাপোর্ট করো। আমার এত কম ভিডিও হওয়া সত্ত্বেও আমি আসলে সেটার জন্য অনেক থ্যাঙ্কফুল। আমি আসলে কিভাবে ধন্যবাদ দিব তোমাদেরকে সেটা আমার ভাষা নেই আসলে। আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। তাহলে পূর্ব রাশি আর উত্তর রাশি গেল। এবার আসো সমানুপাতে যাওয়া যাক। সমানুপাতকে ইংরেজিতে বলে প্রপোর্শন। তাহলে সমানুপাতের সংজ্ঞা কি বা এটা কি জিনিস, সমানুপাত মানে কি জিনিস, অনেকেই এটার মধ্যে কনফিউজড। অনুপাত কি জিনিস, সমানুপাত কি জিনিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে সমানুপাতে আসা যাক। সমানুপাত যখন 4টি রাশি বা তার চেয়েও বেশি হতে পারে, 6টি হতে পারে, 8টি হতে পারে,
যখন চারটি রাশির মধ্যে প্রথম দুইটি রাশি এবং পরবর্তী দুইটি রাশির অনুপাত যখন সমান হয় তখন তাদেরকে সমানুপাত বলে, অথবা সহজ কথায় বলতে গেলে গোটা দুইটা অনুপাত যখন সমান হয়ে যায়, দুইটা অনুপাত যখন সমান হয়ে যায় তখন তাদেরকে আমরা কি বলবো? সমানুপাত বলবো। এক্সাম্পল দিয়ে বুঝাই দিব, ডোন্ট ওয়ারি। একেবারে খুব সহজ একটা এক্সাম্পল দিব। এখানে আবার আরেকটা বিষয় আছে সমানুপাত হওয়ার জন্য, আচ্ছা সেটা পরে বলতেছি, এখন বললে একটু কনফিউশন লাগতে পারে। আগে আমি অনুপাত সমানুপাতটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো এটা ভার্টিক্যাল লাইন, দিস ওয়ান, মানে দুইটা সমান্তরাল রেখে দিলাম, এটার ভেতরে আমি দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম। সাপোজ দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম, তোমরা নিজেরাই বুঝতে পারছো একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ থেকে একটু ভিন্ন। একটা ত্রিভুজ বড় মনে হচ্ছে, আরেকটা ত্রিভুজ ছোট মনে হচ্ছে, তাই না? এটা ছোট, এটা বড়। এখন আমি এটাকে এই ভূমিটাকে এ ধরলাম, এই ভূমিটাকে আমি বি ধরলাম, ঠিক আছে? এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি বড় হাতের ক্যাপিটাল এ ধরলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি ক্যাপিটাল বি ধরলাম, বড় হাতের বি ধরলাম। আচ্ছা, এখন এদের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে দুজনেরই সমান, যেহেতু দুইটাই সমান্তরাল লাইন। এই যে দেখো, এখানে এটার উচ্চতা যত বড় হবে এটার উচ্চতাও ঠিক সেম হবে, তার মানে দুজনের উচ্চতা আমি এইচ ধরে নিলাম। এই যে দুইটারই উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, মানে এই ত্রিভুজের উচ্চতাও এইচ, এই ত্রিভুজের উচ্চতাও এইচ। এখন একটু খেয়াল করো, এটা কি জিনিস? এ হচ্ছে ক্ষেত্রফল, বিও ক্ষেত্রফল। ছোট হাতের স্মল এ হচ্ছে ভূমি, স্মল বি হচ্ছে আরেকটা ত্রিভুজের ভূমি। এবার এখানে লক্ষণীয় বিষয়টা দেখো, আমি ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের অনুপাত করব, ভূমির সাথে ভূমির অনুপাত করব। এখন অনুপাত করার পর সমান আসে কিনা একটু দেখি। সমান যদি আসে তখন আমরা একে সমানুপাত বলতে পারবো। একটু খেয়াল করো, এখন আমি ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের অনুপাত দিব। ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া যাক। ক্ষেত্রফল হচ্ছে এ অনুপাত বি, এ রেশিও বি, সমান চিহ্ন দিলাম। ভূমির সাথে ভূমির অনুপাত দিব, ভূমির সাথে ভূমির অনুপাত এ রেশিও বি। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কিভাবে ক্ষেত্রফলের সাথে ভূমির অনুপাত সমান লিখলেন? এটা তো পসিবল না। পসিবল এখন দেখাই দিচ্ছে। এখন এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমরা জানি অনুপাত মানে ভাগাকারে লেখা যায়, অনুপাত মানে ভাগাকারে লেখা যাবে অবশ্যই। এটাকে আমরা এ বাই বি লিখবো, একটু লিখে দিই, যেহেতু উভয় পাশে উপরে নিচে লিখতেছি, ভাগাকারে লিখতেছি, এখানেও লিখে দিলাম। এবার এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। একটু খেয়াল করো, এবার এই ত্রিভুজে যখন বের করব হাফ দিয়ে দিলাম। ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ দিয়ে দিলাম। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? 2AH, মানে 2AH বলতে এই এর নিচে মনে একটা 1 আছে, এইচ এর নিচে মনে একটা 1 আছে। নিচের গুলার সাথে নিচের গুলা গুণ হয়, উপরের গুলার সাথে উপরের গুলা গুণ হয়। সাধারণত আমরা তো এটাই জানি, তাই না? তাহলে 2 একে 2 নিচে 2 বসছে, 1 এর সাথে গুণ করলে হয় এর সাথে এইচ গুণ করলে হয় এইচ। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এই মানে হচ্ছে h/2। আশা করি এটা বুঝতে পেরেছো। ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এবার বিতে আসা যাক, বি ত্রিভুজের ক্ষেত্রফলে আসো। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো সেম, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বসাইলাম, হাফ দিয়ে দিলাম। এখানে ভূমি মানে কি ধরলাম? আমি বি ধরলাম, বি দিলাম, ইন্টু এইচ মানে কে? এইচ মানে উচ্চতা কত? এই যে এখানে এইচ দিয়ে দিলাম। দুইটার ক্ষেত্রে কিন্তু উচ্চতা সেম জিনিস। এবার এটার ক্ষেত্রফল কি আসতেছে? এখানে নিচে মনে 1, 2 একে 2, তার মানে নিচে থাকলো 2, উপরে থাকলো
BH, এই যে B এর সাথে H গুণ করলে BH। তাহলে এবার নিচে B মানে হচ্ছে BH/2 সমান এখানে A/B লিখে দিলাম। এবার এই জায়গাতে খেয়াল করো, যখন এরকম 4 তলা 3 তলা বাসের মতো হয়ে যায়, এই যে 4 তলা বাসের মতো হয়ে গেল না, যখন এরকম হয়ে যায় তখন উপরেরটা হুবহু রেখে দিতে হয়, উপরেরটা হুবহু রেখে দিতে হয়, ভাগ চিহ্ন যেটা আছে মাঝখানে এটাকে গুণ করে দিতে হয়, নিচেরটাকে উল্টায় দিয়ে পাশে বসাইতে হয়। 2 দিয়ে দিলাম, B/H দিয়ে দিলাম, এখানে A/B থাকলো। এবার 2 এর সাথে 2 কাটাকাটি যাবে, আমরা জানি গুণ অবস্থায় থাকলে উপরে নিচে কাটাকাটি যায়, গুণ এবং ভাগ অবস্থায় থাকলে H এবং H কাটাকাটি যাবে। তাহলে এখানে কি থাকলো, উপরে থাকলো A, নিচে থাকলো B সমান চিহ্ন, তাহলে এখানে উপরে কে A, নিচে হচ্ছে B। তাহলে এদেরকে আবার এইভাবে লিখতে পারি না, A/B সমান A/B। এই যে ভাগ চিহ্ন মানে অনুপাত, আবার অনুপাত মানে ভাগ চিহ্ন। তো আমরা এখানে কি করেছিলাম, অনুপাতকে একবার ভাগ লিখেছিলাম, আবার ভাগকে আমরা এখানে অনুপাত দিয়ে লিখতেছি। এই যে খেয়াল করে দেখো, A/B কাজ করে আমরা কি পেয়েছি, স্মল A/B। তাহলে এটার সাথে এটা মিলে গেল না? তাহলে এখানে একটা আবার প্রশ্ন, অনুপাতের ক্ষেত্রে কি ছিল, দুইটাই সমজাতীয়, দুইটাই কি হওয়ার কথা ছিল, সমজাতীয় হওয়ার কথা ছিল। এখন স্যার এগুলা কি সমজাতীয়? এত ক্ষেত্রফল B/A, এখানে ক্যাপিটাল এ মানে বড় হাতের এবং ছোট হাতের যেটা ধরেছি এটা তো আমি ক্ষেত্রফল ধরেছি। স্যার ক্ষেত্রফল আর এগুলো তো ভূমি, ক্ষেত্রফল এবং ভূমির একক কি কখনোই এক হয়? কখনোই এক হয় না। তো ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ কিলোমিটার, বর্গ আসে, কিন্তু ভূমির ক্ষেত্রে তো বর্গ আসে না। তাহলে দুইটাই তো সমজাতীয় হলো না স্যার? কথা বুঝাইতে পারি না মনে হয়। আমরা যখন কোনো কিছুর ক্ষেত্রফল বের করি তখন পাশে লিখি না, বর্গ লিখি না। যেমন মনে করো আমি এটার ক্ষেত্রফল বের করলাম, এটার ক্ষেত্রফল আমরা H/2 বর্গ মিটার দিতে হবে না? মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, বর্গ সেমি দিই, কি আসলো, বর্গ আসলো। কিন্তু এখানে কি ভূমিতে কি কখনোই তুমি বর্গ লিখতে পারবা? বর্গ লিখে যাবে না, এটা সেমি লিখবা, যে সেমি কি লিখবা, সেমি। তাহলে এখন স্যার এখানে হচ্ছে বর্গ সেমি আর এখানে হচ্ছে সেমি, আপনি কিভাবে অনুপাত করলেন একটু জিনিস খেয়াল করে দেখবা। আমি ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের অনুপাত করেছি, ভূমির সাথে ভূমির অনুপাত করেছি। ভূমি এখানেও সেন্টিমিটার ছিল, এখানেও সেন্টিমিটার ছিল, ভূমির সাথে ভূমির অনুপাত করেছি, ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের অনুপাত করেছি। আমরা অনুপাতের কাজ করে দেখতেছি, ক্ষেত্রফলের অনুপাত এবং ভূমির অনুপাত দুইটাই সমান হয়ে যাচ্ছে, সেজন্য এদেরকে আমরা কি বলতে পারবো, সমানুপাত বলতে পারবো। সমানুপাতের ক্ষেত্রে দুইটা একই রকম মানে একই জাতীয় হইতে হয়, আর বাকি দুইটা অন্য অন্য রকমের একই জাতীয় হলেও চলবে। যেমন এগুলা বর্গ সেমি, আর এগুলো হচ্ছে শুধু সেমি। তার মানে এক অংশ এক জাতীয় এবং অন্য অংশটা আরেক জাতীয় হইতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো প্লিজ একটু কষ্ট করে 10-20 সেকেন্ড পেছনে এসে আবার একটু দেখে নাও, তাহলে এখানে আমরা সমানুপাতটা ক্লিয়ার হলো। এবার আমরা বুঝবো ক্রমিক সমানুপাতি। তাহলে এবার ক্রমিক সমানুপাতিটা বোঝা যাক। কন্টিনিউড প্রপোর্শন। তাহলে ক্রমিক সমানুপাত কি জিনিস, তো সহজভাবে বলতে গেলে যখন কোনো অনুপাতের সরলীকরণ করলে, আমার মতো করে বলতেছি, যখন কোনো অনুপাতকে সরলীকরণ করলে B² = AC পাওয়া যায়, তখন সেটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলবো। স্যার মাথার উপর দিয়ে গেছে না? এখন মাথার ভেতরে নিয়ে আসতেছি আবার। B² কি পাওয়া যাবে, AC পাওয়া যাবে। একটু বোঝাচ্ছি তোমাদের বোঝার জন্য একটা উদাহরণ আমি নিলাম। BC, A/B, B/C। এবার এটাকে একটু সরলীকরণ করা যাক, একটু সাজানো যাক। এবার এটাকে আমরা A/B আকারে লিখতে পারবো না, B/C আকারে লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো যেহেতু অনুপাত ভাগ আকারে লিখা যায়। এবার এটাকে আমরা আর গুণন করে দিই, এভাবে গুণন করে দিই। B আর B গুণ করলে B², A আর C গুণ করলে AC। তাহলে কি হলো স্যার, এই যে যখন কোনো অনুপাতকে সরলীকরণ করলে B² = AC পাওয়া যায়, তখন সেটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারবো। ক্রমিক সমানুপাতি বলতে পারবো। আরেকটা উদাহরণ দিই তোমাদের জন্য। যেমন মনে করো আমি একটা A/B নিলাম, C/D নিলাম। এবার এটাকে একটু সরলীকরণ করা যাক। তাহলে A/B লিখতে পারবো, এখানে লিখতে পারবো C/D। তাহলে আমি যদি ক্রস গুণন করি, এর সাথে B গুণ করলে কি হয়, এর সাথে D গুণ করলে হয় AD, B সাথে C গুণ করলে হয় BC। তার মানে এটা ক্রমিক সমানুপাতি হয়নি। ক্রমিক সমানুপাতি হইতে হলে কি আসতে হবে,
বি স্কোয়ার বাই এসি আসতে হবে, অথবা আরেকটা বোঝাই, এক্স রেশিও ওয়াই ইকুয়াল ওয়াই রেশিও জেড। এবার তোমরা বলো এটা ক্রমিক সমানুপাতি হবে কিনা? অবশ্যই হবে। এই যে আমি বি স্কোয়ার বাই এসি বলছি, মানে বি স্কোয়ার বাই এসি আসবে, এরকম মানে হুবহু এরকমই না। আমি এখানে বি কে রিপ্লেস করে দিয়ে বি এর জায়গায় কাকে বসাইছি? ওয়াই কে বসাইছি। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড আসবে। যেমন এক্স বাই ওয়াই ইকুয়াল ওয়াই বাই জেড, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, এক্স এর সাথে জেড গুণ করলে হয় এক্স জেড। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড। এটাও ক্রমিক সমানুপাতি। তার মানে শুধু বি স্কোয়ার বাই এসি আসবে এরকম নয়, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড আসতে পারে। মানে কথা সোজা, উত্তর রাশি এবং পূর্ব রাশির উপর বর্গ করলে উত্তর রাশি এবং পূর্ব রাশির বর্গ এবং প্রথম অনুপাতের পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশির উত্তর রাশির গুণফলের সমান। কথাটা কি বলেছি আবার রিপিট করতেছি আমি। প্রথম অনুপাতের মানে পূর্বের অনুপাতের উত্তর রাশি এবং পরবর্তী অনুপাতের পূর্ব রাশির বর্গ বর্গ সমান প্রথম অনুপাতের পূর্ব রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশির গুণফলের সমান। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে যোজন বিয়োজন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের জন্য। প্রত্যেক অধ্যায়ের সাথে এই যোজন বিয়োজনটা রিলেটেড। তোমরা যারা বীজগাণিতিক রাশি করেছো, ত্রিকোণমিতি করেছো, সেখানে তোমরা যোজন বিয়োজনের কাজ অবশ্যই পেয়েছো। বিভিন্ন অন্যান্য অধ্যায়ের মধ্যেও যোজন বিয়োজন আছে, তাহলে যোজন বিয়োজনের ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ধারাবাহিক অনুপাত বা কন্টিনিউড রেশিও এটা কাকে বলে? যখন দুইটা অনুপাতের একটা অনুপাতের উত্তর রাশি এবং আরেকটা অনুপাতের পূর্ব রাশি যখন একই রকম হয়, মানে এর আগে যেটা উদাহরণ দিয়েছি ক্রমিক সমানুপাতের সাথে একটু মিল আছে, যখন একই রকম হয় তখন তাদেরকে একটা অনুপাতে লেখা যায়, তখন সেটা হয়ে যাবে ধারাবাহিক অনুপাত। একেবারে সিম্পলি বুঝাই দিচ্ছি। মনে করো আমি এ অনুপাত বি লিখলাম সমান বি অনুপাত সি লিখলাম। তাহলে এখানে এই পাশে একটা অনুপাত, এই পাশে একটা অনুপাত। এবার এখানে দেখতেছি একটা অনুপাতের উত্তর রাশি এবং আরেকটা অনুপাতের পূর্ব রাশি মিল রয়েছে, তখন এদেরকে দুইটা অনুপাতে বিভক্ত করে না লিখে একটা অনুপাতে লেখা যায়। কিভাবে? এ অনুপাত বি অনুপাত সি। এটাকেই বলে ধারাবাহিক অনুপাত বা কন্টিনিউড রেশিও। একদম সিম্পল জিনিস না? মানে কথা সোজা, এই পাশে দুইটা মিল থাকবে, মিল থাকলে তখন দুইটা মিলে আমরা একটা বসাইতে পারবো, তখন এটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত বা কন্টিনিউড রেশিও। তাহলে এবার অনুপাতের রূপান্তর, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যস্তকরণ, একান্তকরণ, যোজন বিয়োজন এবং যোজন বিয়োজন, এইগুলাই হচ্ছে তোমাদের এই অঙ্কের মধ্যে ব্যবহার করবা। তোমাদের যেগুলো আছে মানে অনুপাত সমানুপাতের অঙ্কের মধ্যে, এইগুলা ব্যবহার করে মূলত তোমরা বিভিন্ন ধরনের গাণিতিক প্রবলেমগুলা ইজিলি অ্যান্সার করবা। এগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি এগুলো প্রমাণ সহ দেখাই দিব, হয়তো একটু সময় লাগতে পারে। প্লিজ তোমরা ধৈর্য হারাইও না। ধৈর্য হারাই গেলে কিন্তু তুমি নিজে হেরে যাবা। এত সহজভাবে, এত বিস্তারিতভাবে খুব কমই আসলে তোমরা পাবা। আমি যেভাবে চেষ্টা করতেছি তোমাদের জন্য, একটু ভিডিও লম্বা হলে একটু কষ্ট করে দেখবা। তাহলে অনুপাতের রূপান্তরের ক্ষেত্রে প্রথমে ব্যস্তকরণ বা ইনভার্টেন্ডো এটা কিভাবে করা হয়? প্রথমে ব্যস্তকরণের আমি একটু প্রমাণ করে দেখাবো, তারপর ব্যস্তকরণের একেবারে শর্টকাট নিয়মটাও দেখাই দিব, সেকেন্ডের মধ্যে করা যায়। তোমার এই অধ্যায়ের মধ্যে তোমাদের কিরকম প্রশ্ন এসে থাকে বা কোন টাইপের সৃজনশীলের মধ্যে এই টাইপের প্রশ্ন তোমাদের সৃজনশীলের মধ্যে দিতে পারে। এরকম বলে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হয়, তাহলে দেখাও যে বি অনুপাত এ সমান ডি অনুপাত সি। অনেকের মনে হতে পারে স্যার আগে পেছনে করে দিলেই তো হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এগুলাকে আমাদের এখানে তোমাদের প্রমাণ করে দেখাইতে হবে। শেষে গিয়ে শর্টকাট নিয়মও দেখাই দিচ্ছে কিভাবে বীজগণিতের মধ্যে ব্যবহার করবা তোমরা। এখন আপাতত আমাদের এই অংশটুকু নিয়ে ধারাবাহিকতা মেনটেন করে আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে দেখো, খেয়াল করো, আমরা প্রথমে দেওয়া আছে বলে এটা নিব এ অনুপাত বি সি অনুপাত ডি। তাহলে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী আমরা কিভাবে লিখবো? উপরে নিচে লিখতে পারি, সি অনুপাত ডি এভাবে লিখতে পারি না? সরি, সি বাই ডি এভাবে তো আমরা লিখতে পারি। এবার এদেরকে আমরা কি করব?
এভাবে আর গুণন করে দিতে পারি, আর গুণন করে দিব, বা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আর গুণন করে দেখাই প্রথমে, তারপর আরেকটা পদ্ধতি সেটা বলছি। বি আর সি এ আর ডি গুণ করে দিব, তাইলে এ ডি গুণ করলাম এ ডি, বি আর সি গুণ করলে বিসি। এখানে আরেকটা কাজ করা যায়, আর গুণন করে সাইড নোট দিতে পারবে, অথবা এভাবেও সাইড নোট দেওয়া যায়। উভয় পক্ষকে কি ধারা, বিডি ধারা গুণ করে পাই। এখানে যদি আমি বিডি ধারা গুণ করি, বি আর ডি কাটাকাটি যাবে। এখানে যদি আমি বিডি ধারা গুণ করি, ডি আর ডি কাটাকাটি যাবে, তখন বিসি থাকবে। তাইলে এখানে আমরা সাইড নোট হিসেবে কি দিতে পারি, উভয় পক্ষকে বিডি ধারা গুণ করে সাইড নোট অবশ্যই দিতে হবে এখানে। এবার খেয়াল করলে দেখবা আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে বি রেশিও এ, মানে বিটা উপরে থাকতে হবে, এটা নিচে থাকতে হবে। খেয়াল করে দেখো, এখানে লাগবে আমাদের ডিটা উপরে, সিটা নিচে। কিন্তু এই জায়গাতে খেয়াল করে দেখবা, এই জায়গাতে খেয়াল করে দেখো, আমার কাছে এর পাশে কে রয়েছে, ডি রয়েছে, বি এর পাশে কে রয়েছে, সি রয়েছে। তাহলে এখানে আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এইখানে আমরা যেহেতু নিচে এই যে দেখো ডি এর সাথে কাকে লাগবে, ডি এর সাথে সি কে লাগবে, তাহলে এখানে আমরা একে বাদ দিতে হবে। একে বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে এ ডি লিখে দিব, নিচে আমি একে বাদ দেওয়ার জন্য এ দিয়ে ভাগ করে দিব। একটু খেয়াল করো, এ দিয়ে ভাগ করে দিব, এ দিয়ে ভাগ করে আবার, তাহলে এ কাটাকাটি চলে যাবে না, এর সাথে এত কাটাকাটি চলে যাবে, তাহলে নিচে কে লাগবে, নিচে লাগবে সি। তাহলে আমি এখানে সি দিয়ে দিলাম, মানে কথা এটা পুরোটাকে আমি এসি দিয়ে ভাগ করব, এসি দিয়ে ভাগ করে দিব। এটাও ঠিক এভাবে মিলে যাবে। এখানে যেহেতু এসি দিয়েছি, এ উপাশে অবশ্যই এসি দিতে হবে, এসি দিলেও মিলে যাবে। এটা সি আর সি কাটাকাটি যাবে, বি এর সাথে কে থাকবে, এ থাকবে। এই যে বি উপরে এ নিচে, বি উপরে এ নিচে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে সি আর সি কাটা যাবে, এখানে এ আর এ কাটাকাটি যাবে। এখানে কি লিখবো, উভয় পক্ষকে, এইবার ভাগ করেছি, যে নিচে দিয়েছি মানে ভাগ করেছি, উভয় পক্ষকে এসি ধারা ভাগ করে, তাহলে এখানে কি থাকলো, উপরে থাকলো ডি বাই সি, এই পাশে থাকলো বি বাই এ। এবার এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি, ডি রেশিও সি, বি রেশিও এ। এই যে বি রেশিও এ, বি রেশিও এ, ডি রেশিও সি, ডি রেশিও সি। আশা করি বুঝতে পেরেছো। এবার শর্টকাট নিয়মটা কি স্যার, যদি ব্যস্তকরণ করতে বলে জাস্ট তোমরা অদল বদল করে দিবা। অদল বদল বলতে কিরকম, এই যে দেখো এ অনুপাত বি, এগুলা বীজগণিতের মধ্যে করবা, যে এই অধ্যায়ের মধ্যে কিন্তু প্রমাণ করতে বলবে, দেখাইতে বলবে, প্রমাণ করতে বলবে, দেখাইতে বললে প্রমাণ করতে বললে তোমাদের এই ধারাবাহিক নিয়ম অনুসারেই যাইতে হবে। কিন্তু যখন বীজগণিতের মান নির্ণয়ের অঙ্কের মধ্যে যখন ব্যস্তকরণ করার প্রয়োজন হবে, তখন তোমরা কিভাবে করবা, এভাবে দিয়ে দিবা, বি বাই এ সমান ডি বাই সি থাকলে জাস্ট উল্টাই দিবা, এ বাই বি সি বাই ডি, হয়ে গেছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে উল্টাই দেয়া। এটাকে এত কাহিনী করে আমাদের প্রমাণ করে দেখাইতে হয়েছে, যে প্রমাণ করার ক্ষেত্রে একটু লম্বা কাহিনী হয়েছে। যদি শুধু বলে ব্যস্তকরণ করতে হয় বীজগণিতের মান নির্ণয়ের ক্ষেত্রে বা অন্য কোথাও, প্রমাণ না করে যখন ব্যস্তকরণ করতে হবে তখন জাস্ট উল্টাই দিবা, সাইড নোট দিয়ে দিবা ব্যস্তকরণ করে। মানে আমরা ব্যস্তকরণ আমরা মাথার ভেতরে করে ফেলছি, উত্তরটা এখানে বসাই দিছি, ওইরকম আর কি। বাট যখন প্রমাণ করতে বলবে তখন এভাবে প্রমাণ করেই দেখাইতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর একান্তরকরণে আসো, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এবার একান্তরকরণ বা অল্টারনেন্ডো, এটাকে প্রশ্নে এভাবে আসতে পারে, যদি এ রেশিও বি এবং সি রেশিও ডি হয়, তাহলে দেখাও যে এ রেশিও সি, বি রেশিও ডি। কি হলো এখানে, ঘটনাটা কি ঘটলো, জাস্ট বিটা ওই পাশে চলে গেছে, সিটা এই পাশে চলে আসছে। এখন এটাকেও ধারাবাহিকভাবে প্রমাণ করে যেতে হবে। যদি বীজগণিতের মধ্যে হতো তাহলে আমরা সরাসরি একটার সাথে আরেকটা পরিবর্তন করে দিতাম ইজিলি, তখন হয়ে যেত। কিন্তু এখানে আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করে যাইতে হবে। তখন আমরা কি করব, ঠিক সেম পদ্ধতি এটা নিব, দেয়া আছে বলে এটা লিখলাম, এ অনুপাত বি সি অনুপাত ডি দিয়ে দিলাম। সবসময় আমাদের কি বের করতে বলছে সেটা খেয়াল রাখতে হবে। এটা যদি আমাদের মাথায় থাকে, আমাদের কার পাশে কাকে রাখতে হবে, তখন আমরা বুঝে যাব কি ধারা গুণ করতে হবে বা কি ধারা ভাগ করতে হবে। সেটা অনেকেরই কনফিউশন থাকে, স্যার এ বি দিয়ে কেন ভাগ করলাম, বি সি দিয়ে কেন, এগুলা কিভাবে হয়। যখন আমরা যেটা বের করতে বলি সেটা যখন মাথার মধ্যে রাখবো তখন অটোমেটিক তোমরা বুঝে যাবা
এই যে এখন বুঝাবো তখন আরেকটা স্পষ্ট হয়ে যাবে তোমাদের। তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা লিখলাম। এবার ভগ্নাংশ থেকে আমরা একটু সমান্তরাল লাইনে নিয়ে আসি। লাইনে নিয়ে আসার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা আর গণনা করে দিতে পারি, অথবা ডি কে কাটার জন্য এখানে ডি দিয়ে দিব, ঠিক আছে, বি ডি ধারা গুণ করে দিব আর কি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটার সাথে এটা গুণ করলে হয় এডি, এটার সাথে এটা গুণ করলে হয় বিসি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা উভয় পক্ষকে বিডি ধারা গুণ করে, অনেকেরই কনফিউশন হচ্ছে মনে হয় এখানে উভয় পক্ষকে বিডি ধারা গুণ করে বলতে কি বলতে, আমি এখানে একটা বিডি আনলাম, ঠিক আছে, আবার এখানেও একটা বিডি আনলাম। বীজগণিতের নিয়ম এটাই, এক পাশে যেটা আনবা অপর পাশেও সেটাই আনতে হবে। বি আর বি কাটাকাটি গেল, তাই না, ডি আর ডি কাটাকাটি গেল, তাই না। তাহলে এখানে কি থাকলো, এডি, এই যে এডি, সিবি, এই যে সিবি বা বিসি, একই কথা, উভয় পক্ষকে বিডি ধারা গুণ করে। আচ্ছা করলাম। এবার কি করব, একটু মাথার মধ্যে ঘোরাও, এখানে এ রেশিও সি মানে হচ্ছে এ উপরে থাকবে সি নিচে থাকবে, বি রেশিও ডি মানে বি উপরে থাকবে ডি নিচে থাকবে। আছে কিনা দেখো তো, একে আমরা এখানে সামনে পেয়েছি মানে এ আমরা উপরে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কাকে উপরে লাগবে, বি কে উপরে লাগবে, আবার ডি কে নিচে লাগবে, এই জায়গা থেকে আমরা বি কে উপরে রাখতে পারবো। তার মানে কথা হচ্ছে আমরা এভাবে দিতে পারি না, এখানে এ দিলাম আর এখানে ডি দিলাম, ডি কে আমার এর পাশে লাগবে না, সেজন্য আমি নিচে একটা ডি দিয়ে দিব একে কাটার জন্য। এর পাশে কাকে লাগবে, এর পাশে লাগবে কাকে, সি কে লাগবে, সেজন্য আমি এখানে সি বসিয়ে দিলাম। আশা করি বুঝতেছো। আমি আবার বলি, খেয়াল করো, আমাদের প্রথমে এ লাগবে, একে রাখলাম, এর পাশে কাকে লাগবে, সি কে লাগবে, এখানে এর পাশে কি আছে, ডি আছে, ডি কে বাদ দিব, ডি কে বাদ দেওয়ার জন্য আমি নিচে একটা ডি নিয়ে এসেছি, ডি ডি কাটাকাটি যাবে। তাহলে ডি যদি চলে যায় এ তো একা হয়ে যাবে, কিন্তু এর পাশে কাকে লাগবে, সি কে লাগবে, সেজন্য নিচে সি দিয়ে দিলাম, তার মানে সিডি ধারা ভাগ করে। এবার উভয় এটাকেও ঠিক সেম দিয়ে দিব, বিসি, চোখ বন্ধ করে সিডি দিয়ে দিব, হয়ে যাবে, সি আর সি কাটাকাটি যাবে, বি আর ডি থাকবে, এই যে বি আর ডি, উভয় পক্ষকে সিডি ধারা ভাগ করে, উভয় পক্ষকে সিডি ধারা ভাগ করে। আশা করি একদম ক্লিয়ার। তাহলে এখানে এটা কাটাকাটি যাবে, আর এখানে সি আর সি কাটাকাটি যাবে, এখানে থাকলো এসি আর এখানে থাকলো বিডি। এটাকে আমরা এ রেশিও সি লিখতে পারি, আর এটাকে আমরা বি রেশিও ডি লিখতে পারি। দেখানো হলো, একদম ইজি না, কত ইজি দেখেছো। এরকম হুবহু অঙ্কই তোমাদেরকে এই 11 অধ্যায়ের মধ্যে দিয়ে থাকে, এগুলাই করতে হয়। আমরা একটু কঠিনভাবে নিয়ে ফেলি, আসলে এখানে কঠিন কিছুই নেই। তাহলে পরবর্তীতে দেখা যাক যোজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন শব্দ শুনে বুঝতে পারছো বীজগণিতেও ব্যবহার হয়, ত্রিকোণমিতি পরিমিতিতেও ব্যবহার হয়। যোজন বিয়োজনের কাজ ব্যাপক, প্রত্যেক অধ্যায়ের সাথে রিলেটেড আছে, সেজন্য যোজন বিয়োজনটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যোজন বা কম্পোনেন্ট এটার ক্ষেত্রে কিরকম আসে, এফ রেশিও বি ইকুয়াল সি রেশিও ডি হলে খেয়াল করলে দেখবা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেম অনুপাত, এই দুটো অনুপাতই দিচ্ছে। একবার ব্যস্তকরণ করতে বললো, একবার একান্তরকরণ, একবার যোজন বলবে, একবার বিয়োজন বলবে, একবার যোজন বিয়োজন বলবে, মানে সেম জিনিস, একটা জিনিসকে ভিন্ন ভিন্ন ভাবে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমাদের যোজন বিয়োজন হয়েছে সেটা কিভাবে বুঝবো স্যার, স্যার এখানে একটা দিল, এখন আমরা কিভাবে বুঝবো এটাকে কি যোজন করতে বললো, বিয়োজন করতে বলবো নাকি যোজন বিয়োজন করতে বললো, কিভাবে বুঝবো আমরা? বোঝার একেবারে সিম্পল ট্রিক, সেটা হচ্ছে নিচে যেটা থাকে সেটা উপরেও থাকবে, নিচে যেটা থাকে সেটা উপরেও থাকবে। যোজনের ক্ষেত্রে যোগ চিহ্ন থাকবে, বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন থাকবে, যোজন বিয়োজনের ক্ষেত্রে যোগ চিহ্নও থাকবে, বিয়োগ চিহ্নও থাকবে। এখন স্যার কথা হচ্ছে এগুলো কিভাবে প্রমাণ করে যাব, এবং শেষে কি একটু শর্টকাটও বলে দিচ্ছে। প্রথমে আমরা দেওয়া আছে বলে এগুলো লিখে ফেলবো, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা উপরে নিচে লিখে ফেললাম, সি বাই ডি লিখলাম। এবার লিখার পর আমরা যোজনের ক্ষেত্রে এক যোগ করে দিব, জাস্ট সিম্পল কাজ, এ বাই বি প্লাস 1 ইকুয়াল সি বাই ডি প্লাস 1। সাইড নোট দিতে হবে অবশ্যই, সাইড নোট না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। উভয় পক্ষে এক যোগ করে পাই, এক যোগ করি,
দিলাম। এবার তাহলে এখানে ভগ্নাংশ এবং এখানেও নিচে আমরা 1 ধরলাম। ভগ্নাংশের লসাগু যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি লসাগু করতে হয়, তাহলে এখানে আমরা লসাগু করি বি এবং 1 লসাগু বি, তাই না? লসাগুতে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার একটা লসাগু এবং গসাগুর ভিডিও দেওয়া আছে বীজগণিতের, ওটা একটু দেখে নিলে লসাগু গসাগুতে ইনশাল্লাহ সমস্যা হবে না। বি আর বি এর লসাগু হচ্ছে বি কে বি দিয়ে ভাগ করতে হয়, উপরেরটা দিয়ে গুণ। আমরা জানি লসাগু যেটা পাই ওই লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, মুখস্থ। লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। বি কে বি দিয়ে ভাগ করলে কত পাবো? 1 পাবো, তাই না? 10কে 10 দিয়ে যদি ভাগ করি, 10কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 10 একে 10। 5কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 একে 5। তার মানে দুইটা একই রকম সংখ্যা ভাগ করলে সবসময় একই পাওয়া যায়। তাহলে ঠিক বি দিয়ে বি কে ভাগ করলে 1, ওই 1-এর সাথে গুণ করলে এ হবে। প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এই যে প্লাস চিহ্ন। বি কে 1 ধারা ভাগ করো। বি কে 1 ধারা ভাগ বলতে কিরকম আবার? এই যে কোনো কিছুকে তুমি যদি 10কে যদি 1 দিয়ে ভাগ করো, 10 একে 10 কত পেয়েছো? যে 1 দিয়ে যেটাকে ভাগ করো না কেন সেটাকে পাওয়া যায়। আবার 5 দিয়ে 1কে 5 দিয়ে 5কে 1 দিয়ে ভাগ করলে 5 একে 5, তাহলে যেটাকে ভাগ করেছি আমরা সেটাই পেয়েছি। তাহলে বি কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে বি পাবো, বির সাথে 1 গুণ করলে বি হয়। ইকুয়াল, এবার এখানে নিচে মনে মনে ধরো এ এবং ডি এর লসাগু হচ্ছে ডি কে ডি দিয়ে ভাগ করলে 1 এর সাথে সি গুণ করলে হয় সি। প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ডি কে 1 ধারা ভাগ করলে ডি হয়, ডি এর সাথে 1 গুণ করলে ডি হয়। হয়ে গেছে, দেখান হলো। এই যে একদম সিম্পল না? বিয়োজনের ক্ষেত্রে একেবারেই সেম কাজ, জাস্ট একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন, আর এখানে মাঝখানে একটা জাস্ট বিয়োগ আসবে। একেবারে বিয়োজনটাও আমি বুঝাই দিচ্ছি। বিয়োজন বা ডিভাইডেন্ডও হচ্ছে কিরকম, এখানে মাঝখানে জাস্ট বিয়োগ চিহ্ন থাকবে। এইটার মধ্যে আমি বিয়োগটা করে দিচ্ছি, এইগুলার মধ্যে জাস্ট উপরে নিচে লিখবো, 1 বিয়োগ করে দিব। উভয় পক্ষে 1 বিয়োগ করি, উভয় পক্ষে 1 বিয়োগ করি। এখানে আমরা 1 বিয়োগ করবো, জাস্ট 1 বিয়োগ করে দিব। তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন আসবে, এখানে একটা বিয়োগ চিহ্ন আসবে। হয়ে গেল বিয়োজন। এইখানে এতটুকু দিয়ে বিয়োজন শেষ। তাহলে যোজন হয়েছে কিনা বিয়োজন হয়েছে না কিভাবে দেখবো? নিচেরটা নিচেও থাকবে উপরেও থাকবে। যোজনের ক্ষেত্রে যোগ চিহ্ন হবে, বিয়োজনের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন হবে, জাস্ট সিম্পল। তাহলে এখন আমরা যোজন বিয়োজনে যাই। যোজন বিয়োজনটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে যোজন বিয়োজন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের জন্য। প্রত্যেক অধ্যায়ের সাথে এই যোজন বিয়োজনটা রিলেটেড। তোমরা যারা বীজগাণিতিক রাশি করেছো, ত্রিকোণমিতি করেছো, সেখানে তোমরা যোজন বিয়োজনের কাজ অবশ্যই পেয়েছো। বিভিন্ন অন্যান্য অধ্যায়ের মধ্যেও যোজন বিয়োজন আছে, তাহলে যোজন বিয়োজনের ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এখন যোজন বিয়োজনের ক্ষেত্রে কি হয় একেবারে সিম্পলি বুঝাই দিই। যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন থাকবে, যোগ থাকবে বিয়োগ থাকবে, উপরেরটা উপরেও থাকবে নিচেও থাকবে, নিচে যেটা থাকবে সেটা উপরেও থাকবে নিচেও থাকবে। একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন। তারপরে উপরে যেটা থাকবে, আমরা সামনে মানি তো উপরে বুঝি, উপরেরটা উপরেও থাকবে নিচেও থাকবে, একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন, নিচেরটা উপরেও থাকবে নিচেও থাকবে। তখন আমরা বুঝতে পারবো যোজন বিয়োজন। আবার বিয়োজন যোজনও হইতে পারে। বিয়োজন যোজনের ক্ষেত্রে কি হয়? সেম হয়, বিয়োগটা উপরে হয় যোগটা নিচে হয়, বিয়োগটা উপরে যোগটা নিচে, দুইটাই সেম ভাবে। এখন যোজন বিয়োজনটা কিভাবে আমরা প্রমাণ করব? একেবারে ইজিলি করব। দেখো, এটা থেকে আমরা এই জিনিসটা আমরা প্রমাণ করে দেখাবো। এ রেশিও বি, সি রেশিও ডি, বরাবরই আমরা লিখে ফেলবো উপরে নিচে সি বাই ডি লিখলাম। এবার যোজন বিয়োজনের ক্ষেত্রে যেটা আমরা এখানে লিখেছি সেটাকে একবার যোজন করতে হবে, আরেকবার বিয়োজন করতে হবে। প্রথমে আমরা যোজন করে দেখি এটাকে। যোজন করলে আমরা কি পাবো? যোজনের ক্ষেত্রে আমরা কি শিখেছি? নিচেরটা উপরেও থাকবে নিচেও থাকবে, জাস্ট একটা যোগ চিহ্ন হবে। নিচেরটা উপরেও থাকবে নিচেও থাকবে, জাস্ট একটা যোগ চিহ্ন হবে। এখানে আমরা লিখে দিব যোজন করে। সাইড নোট অবশ্যই দিতে হবে, সাইড নোট না দিলে কিন্তু মারাত্মক ভুল হবে। আরেকবার বিয়োজন করব, ঠিক আছে? একবার যোজন করলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। 1 নং দিয়ে দিলাম। যোজন বিয়োজন যেহেতু করতেছি, যোজন এবং বিয়োজনকে একত্রে করতে হবে, তো তাহলে প্রথমে আমরা যোজন করব, এরপর একবার বিয়োজন করব, তারপর দুটাকে একত্র করে ফেলবো। এবার আবার লিখবো সেম জিনিসটাকে আবার আমরা বিয়োজন করব। আবার বিয়োজনের ক্ষেত্রে কি হয়? আমি এ বাই বি লিখে দিলাম, বি উপরেও থাকবে নিচেও থাকবে, জাস্ট বিয়োগ। সি বাই ডি লিখলাম, ডি উপরেও থাকবে নিচেও থাকবে, জাস্ট বিয়োগ। তাহলে এখানে আমরা লিখবো বিয়োজন করে।
বিয়োজন করে এবার এখানে একটা ছোট্ট কাজ আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ না দিয়ে এটাকে ব্যস্তকরণ করে আমরা 2 নং সমীকরণ দিব। ব্যস্তকরণ করে দিই। ব্যস্তকরণ করলে আমরা কি হয়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যায়। বি উপরে এ মাইনাস বি নিচে সমান ডি উপরে সি মাইনাস ডি নিচে। লিখবো কি, এটা 2 নং সমীকরণ দিব, লিখবো ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার 2টা সমীকরণ আমরা গুণ করে দিব, জাস্ট সিম্পল। 1 নং ও 2 নং গুণ করে, 1 ও 2 গুণ করি। খেয়াল করিও 1 নং ও 2 নং গুণ করার ক্ষেত্রে কি হয়, প্রথম অংশের সাথে প্রথম অংশ গুণ করতে হয়, দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ গুণ করতে হয়। তাহলে প্রথম অংশ কি, এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয়টার প্রথম অংশে চলে যেতে হবে। বি ভাই এ মাইনাস বি সমান দিতে হবে। আবার প্রথমটা দ্বিতীয় অংশ সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু আবার দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশ ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। তাহলে বি আর বি কাটাকাটি যাবে, এখানে ডি আর ডি কাটাকাটি যাবে। তাহলে আর কি থাকতেছে, উপরে থাকতেছে এ প্লাস বি, নিচে থাকতেছে এ মাইনাস বি সমান উপরে থাকতেছে সি প্লাস ডি, নিচে থাকতেছে সি মাইনাস ডি। এই যে দেখানো হলো, প্রমাণ হয়ে গেছে আমাদের। আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই বেসিকগুলো ক্লিয়ার করে তোমরা যদি এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক যদি সমাধান করো, তাহলে আশা করি অঙ্কের মধ্যে সৃজনশীল অঙ্কগুলো করার সময় তোমরা যে সমস্যা ফেস করতে, এই সমস্যাগুলো আর আশা করি হবে না। তাহলে তোমরা সবসময় যে কোনো অধ্যায়ের আগে বেসিক দিয়ে শুরু করবা। বেসিক দিয়ে শুরু করলে কি হয়, ওই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা চলে আসে। আমরা সাধারণত বেসিক না জানার কারণে আমরা গণিতে দুর্বল। এটা সবার ক্ষেত্রে, বেসিক যে জানবে না সে কিছুই পারবে না। তাহলে তোমরা বেসিকটা ক্লিয়ার রাখবে সবসময়। সেজন্য আমি বারবার বেসিকের ভিডিও আপলোড করি। বেসিক মানে হচ্ছে তোমাদের মূলত একটা হচ্ছে শেকড়। এই শেকড়টা যদি শক্ত না থাকে তাহলে তো গাছ তো এমনিতেই নড়বড় হয়ে যাবে। তাহলে আমি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে। পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।